যোগ্য সাহসী দেশপ্রেমিক লোক ছিল, তাদেরকে এখানে ইনক্লুড করা হয়নি। বারবার বলা সত্ত্বেও তারা এটাকে পরিবর্তন করেনি। এখন মনে হচ্ছে যে তারা একটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এবং নির্বাচন দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। সালাম ভাইরা একটা দাবি জানাবে যে এই যে পালায়ে গেল, এই জন্য একটা কমিশন করে কার কার দায় দায়িত্ব ছিল সেই দায় নির্ধারণ করে তাদেরকে স্বৈরাচারীর দোষর হিসেবে শাস্তির সম্মুখীন করা। স্টেবিলিটি, দেশের শান্তি, দেশের উন্নয়ন। আর একটি প্যারালাল টানেল ব্যবস্থা হলো, আপনি একবার যখন অপশাসন দুঃশাসন করবেন, একবার যখন দুর্নীতিতে ঢুকবেন, একবার যখন আপনার এই যে ক্রনিক ক্যাপিটালিজমে ঢুকবেন, আপনি আর ওখান থেকে সরে আসতে পারবেন না। এখন আমাদের ছোট ভাই সালেহীন বলল যে 5ই আগস্টই এই বিপ্লব ফেল করেছে। তো আমি মনে করি না 5ই আগস্ট ফেল করেছে আসলে 8ই আগস্ট, যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই স্বৈরাচারী কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে শপথ নিল, তখনই এই বিপ্লবের যে স্পিরিট, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেইটা তখন নষ্ট হয়েছে। দুইটা বড় কারণে তখনই তারা ব্যর্থতার ভিতর থেকে তারা যাত্রা শুরু করেছে। একটা হলো এইটার নাম অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হয়নি, এইটার অন্য যে কোনো নাম হওয়া ছিল। অন্তর্বর্তীকালীন সরকার নাম হওয়াতে মানুষের ভিতরে একটা ধারণা চলে গেছে যে এটা কেয়ারটেকার টাইপ একটা গভর্নমেন্ট হবে, শুধু রুটিন দায়িত্ব পালন করবে এবং তাদের একমাত্র কাজ হলো একটা নির্বাচন দেওয়া, যেমনটি অনেকে দাবি করছে। এটা দাবি করতেই পারে, কিন্তু ওই নামটা প্রথম একটা মিসনোবার হয়েছে। 2 নম্বর ভুল হয়েছে তাদের, যেভাবে তারা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছে, এইটা বড় একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এইখানে একজনও ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা নাই। কেউ শিক্ষক, কেউ এনজিও কর্মকর্তা এবং অনেকে খালাম্মা টাইপ যে কয়েকজন নারী আছে, তাদের সেই স্পিরিটই নাই। একটা গণ অভ্যুত্থান অথবা যুদ্ধ উত্তর পরিস্থিতিতে যে নেতৃত্বের যে স্পিরিট থাকা দরকার, নেতৃত্বের যে টেম্পারামেন্ট থাকার কথা, নেতৃত্বের যে আকাঙ্ক্ষা থাকার কথা, যেভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে আগানোর কথা, তার কিছুই নাই। এর ভিতরে যারা আছে তারা প্রথমেই ওখানে ঢুকে ওনার অনেকেই আবার ওই পরিবার 2-3টা গাড়ি ব্যবহার করা শুরু করেছে। কেউ তার 8ই আগস্টের পরে আপনার টকশোতে আমি অন রেকর্ড বলেছি যে জনগণ তাদের কাছ থেকে কি কি আকাঙ্ক্ষা আর কি কি আশা করে। তার ভিতরে একটা ছিল তাদের সম্পত্তি তারা ডিক্লেয়ার করবে, যে তারা অ্যাডভাইজার হওয়ার আগে তাদের সম্পত্তি কত এবং অ্যাডভাইজার পদ যখন ছাড়বে তখন তার সম্পত্তি কত। নোবডি হ্যাজ ডান ইট। এবং এই যে ঘন ঘন বিদেশে যাওয়া, বিরাট ট্যুর নিয়ে, এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা রুটিন টাইপ একটা সরকার পরিচালিত হচ্ছে এবং অনেক দক্ষ যোগ্য সাহসী দেশপ্রেমিক লোক ছিল, তাদেরকে এখানে ইনক্লুড করা হয়নি। বারবার বলা সত্ত্বেও তারা এটাকে পরিবর্তন করেনি। এখন মনে হচ্ছে যে তারা একটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এবং নির্বাচন দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি হবে কিনা সেটা ডিপেন্ড করবে অনেক কিছু ফ্যাক্টরসের উপর। যেমনটি বলা হয়ে থাকে, যারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় আসার মতো উপক্রম হলে তখন এই দেশের মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের ভিতরে একটা গোলামির মেন্টালিটি আছে। তারা তখন দেখাতে চায় যারা ক্ষমতায় যাবে সে কত বড়। উদাহরণস্বরূপ অনেকেই এখানে বড় ধরনের বিএনপি সাজার চেষ্টা করবে বিভিন্ন জায়গায়। এইটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় একটি অন্তরায়। এখন আপনি দেখেন যে এই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কি ছিল? বড় আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে আর কোনোদিন মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে আর কোনোদিন স্বৈরতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে আর কোনোদিন লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না, যেখানে আর কোনোদিন এই গড মাদার সৃষ্টি হবে না, যেখানে হাসিনা সৃষ্টি হবে না, যেখানে তারেক সিদ্দিকী সৃষ্টি হবে না, যেখানে নসরুল হামিদ সৃষ্টি হবে না, যেখানে ওই যে একটা লোকের নাম এখন কেউ বলে না, ওই যে অর্থমন্ত্রী ছিল শেষে, কি জানি, লোটাস কামাল, মানে অর্থনৈতিক সেক্টর ধ্বংস করে চলে গেছে, এরকম নাম বলে সবার নাম চলে আসবে। এবং তাদের রাজনীতি ছিল কিভাবে জনগণের সম্পত্তি লুট করা যায়, কিভাবে জনগণের সম্পত্তি বিদেশে পাচার করা যায়, কিভাবে ভোগবাদীতে লিপ্ত হওয়া যায়। আওয়ামী লীগের
এক্সেপশন ব্যতীত তাদের রাজনীতি ছিল কে কার চেয়ে বেশি লুট করতে পারে, আর একটা কিভাবে পালানো যায়। যে এই যে পালিয়ে গেছে, দেখেন কত কত মানে দক্ষতার সাথে পালিয়ে গেছে। এবং এখন তো আমরা জানলাম যে কাউয়া কাদের আরো অনেকদিন ছিল। সেই জন্য আমি আর একটা আলোচনায় বলছি, আপনারা এই আলোচনায় বলছি যারা পালিয়ে গেছে, এই যে গণহত্যাকারী তারেক সিদ্দিকী, গণহত্যাকারী মুজিব, গণহত্যাকারী আকবর সহ এই যে নসরুল হামিদ, এই যে হাসনাত, কুমড়ো পটাশ হাসনাত, তারপরে এই যে ছাগলের হাসান, এরা কিভাবে পালাই গেল, এখন যে আবার ওইখানে তারা কথা বলতেছে। আমি চাচ্ছি সালাম ভাইরা একটা দাবি জানাবে যে এই যে পালায়ে গেল, এই জন্য একটা কমিশন করে কার কার দায় দায়িত্ব ছিল সেই দায় নির্ধারণ করে তাদেরকে স্বৈরাচারীর দোষর হিসেবে শাস্তির সম্মুখীন করা। আমি মনে করি বড় দল হিসেবে এই যে বিএনপির ইমিডিয়েটলি একটা দাবি জানানো উচিত যে 5 তারিখের পরে এই স্বৈরাচারীর দোষর এবং স্বৈরাচারের ডাইরেক্ট যারা গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে পালায়া যেতে কারা সহযোগিতা করলো। নাগরিক হিসেবে আমি এটা জানতে চাই, এটা আমার অধিকার। নির্বাচন হোক, যখন হোক। আর এই সরকারের আর একটা বড় ব্যর্থতা হলো যে তারা গণহত্যা এবং নিকৃষ্ট যে দুর্নীতিবাজ তাদেরকে কতটুকু বিচার করতে পারবে আমার সন্দেহ রয়েছে। তাহলে এই যে আমরা প্রোক্লেমেশনের কথা বলি, সেই প্রোক্লেমেশনের মাধ্যমে কি করতে পারতো, আপনার মিনিমাম 50টা ট্রাইব্যুনাল করতে পারতো। 50টা সুপ্রিম কোর্ট অঙ্গনে মাত্র প্রথম হলো একটা ট্রাইব্যুনাল, এর 8 মাস পরে আর একটা ট্রাইব্যুনাল হলো। 2টা ট্রাইব্যুনাল দিয়ে আপনার শত শত গণহত্যাকে বিচার করবেন, এটা অলমোস্ট অসম্ভব। তাহলে কি করা যেত, এই প্রোক্লেমেশন করে এখন যে 71 বিল্ডিং নামে একটা কোর্ট বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মিনিমাম 30টা রুম এখন ফাঁকা আছে, অথবা টেম্পোরারি এইখানে ওই ঈদগাহ মাঠে টেম্পোরারি কোর্ট বিল্ডিং করে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে আর একটা কোর্ট আছে, 3টে বাদে একটা টেম্পোরারি কোর্ট হয়েছিল 3টা। আপনার 71 বিল্ডিং এ করতে পারে 20টা, আর বাকিটা ঈদগাহ মাঠে করবে আরো 30টা। বাংলাদেশে 50,000 লয়ার আছে, এই 50,000 লয়ারের ভিতর থেকে বেছে নিয়ে এই গণহত্যার বিচার করার জন্য 50টা ট্রাইব্যুনাল করা হচ্ছিল। সেই হিসেবে প্রসিকিউটর নিয়োগ দেওয়া উচিত ছিল, সেই হিসেবে তদন্তকারী সংস্থাকে স্ট্রেংথ করা উচিত ছিল। আপনি জানেন লন্ডনে লে ম্যাজিস্ট্রেট আছে, লে ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যখন যেখানে প্রয়োজন তারা লে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়, যাদের জুডিশিয়াল সেন্স আছে, জুরি সিস্টেমের মাধ্যমে তারা বিচার করে। আমাদের কি এখানে কোনো বাধা ছিল? এইটা ছিল এই সরকারের আর একটা ব্যর্থতা। তারা ব্যর্থতার ভিতরে ঢুকে গেছে। দে হ্যাভ অলমোস্ট ফেইলড। তাদের এই যে জাতি গঠনের, জাতি বিনির্মাণের যে একটা সুযোগ আসছিল, সেই সুযোগটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে, ভবিষ্যৎ বাংলাদেশ এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থাকবে কিনা, ভবিষ্যৎ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মিট আপ হবে কিনা, এই পুরোটা নির্ভর করবে যারা নির্বাচিত হয়ে আসবে। অ্যান্ড মোস্ট লাইকলি এইটা বিএনপির ঘাড়েই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। তারা এই জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে কিনা। মনে রাখতে হবে, রাজনীতিতে 2টা প্যারালাল টানেল থাকে। একটি টানেল হলো, শেষ করছি, একটি টানেল হলো সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, ন্যায্যতা, একদম শুরু থেকে। এর কোনো ব্যত্যয় ঘটতে পারবে না। এর ব্যত্যয় যদি এইভাবে যদি চলতে পারে, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, ন্যায্যতা, তাহলে কি হবে, শেষে দেয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, স্টেবিলিটি, দেশের শান্তি, দেশের উন্নয়ন। আর একটি প্যারালাল টানেল ব্যবস্থা হলো, আপনি একবার যখন অপশাসন দুঃশাসন করবেন, একবার যখন দুর্নীতিতে ঢুকবেন, একবার যখন আপনার এই যে ক্রনিক ক্যাপিটালিজমে ঢুকবেন, আপনি আর ওখান থেকে সরে আসতে পারবেন না। এই যে অপশাসন দুঃশাসন, শেষে আরো বেশি দুঃশাসন, শেষে স্বৈরতান্ত্রিকতা, শেষে ফ্যাসিজম, এবং আলটিমেট রেজাল্ট হলো পতন, আওয়ামী লীগের পতন। সামনের শাসন ব্যবস্থা, সামনের নেতৃত্বের উপরে এই চ্যালেঞ্জ যে তারা প্রথম টানেল যেটা, তারা সুশাসন, ন্যায় বিচার বজায় রাখবে, গণতন্ত্র বজায় রাখবে, জন আকাঙ্ক্ষা ধারণ করবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করবে। তাহলে বাংলাদেশে একটা স্টেবিলিটি আসবে, বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস হবে, বাংলাদেশে মানুষ শান্তিতে থাকবে।
এবং যারা আমার 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 দল গঠন করতে চায়, মানে আমার ব্যক্তি, সব জায়গায় আমার লোক লাগবে, তাদের মনে রাখতে হবে আমার লোক কোনোদিনও পতনের সময় কাউকে ঠেকাতে পারে নাই। আমার লোক কখনই পতনের সময় কাছেও আসে না, পাশে আসে না। ওদের কাজ হচ্ছে লুটপাট করা, টাকা পাচার করা। দক্ষ, যোগ্য, সৎ লোককে সামনে না আনলে শুধু চাটুকার, দলদাস এবং গোলামদের দিয়ে যারা দল পরিচালনা করলে ওইটা অন্তর্নিহিতভাবে পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা মনে করি ভবিষ্যৎ নেতৃত্ব এগুলো সব বিবেচনা নিয়ে রাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব দেবে, সেইটি জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। ধন্যবাদ।